Hello everyone, I am Sumaya Fatima from B Optum 4th Sem, representing George College of Management and Science. And today, on the 23rd of April 2021, we have gathered here for World Book and Copyright Day celebration. In preparation for World Book and Copyright Day, UNESCO encouraged people to challenge themselves to explore new topics, formats, or genres out of the ordinary. Our goal is to encourage people in reading and to have fun doing so. As a celebration of this year, World's Book and Copyright Day, we have prepared amazing activities in today's show. So, the first one will be storytelling. The first set of people, or I may say students, who will be appearing are Trisha Jana from BHM 2nd, Isha Malik, BHM 2nd, Juhi Mondol, BHM 2nd, Manisha Naskar, BHM 2nd, and Ishita Das, BHM 2nd. Myself Trisha Jana, 2nd semester BHM student. উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গোপীগাইন বাঘাবাইন গল্পের দুষ্টু দানব। এক দানব আর এক চাষা দুজনে পাশা খেলছিল। খেলায় চাষার হার হলো। পাশায় হেরে চাষা হায় হায় করতে লাগলো। খেলবার আগে সে বাজি রেখেছিল যে সে হারলে দানব তার ছেলেটিকে নিয়ে যাবে। এখন উপায় কী হবে? দানব কিছুতেই ছাড়বে না। সে বলল, কালই এসে ছেলেকে নিয়ে যাব। যদি তাকে রাখতে চাও তবে এখন তাকে লুকিয়ে রাখতে পারো, যাতে আমি খুঁজে না পারি। খুঁজে পেলে কিন্তু আমি ওকে নিয়েই যাব। হায় কি বিপদ! ছেলেটিকে কোথায় লুকোবে এখন? যেখানেই রাখবে দানব নিশ্চয়ই তাকে খুঁজে বার করবে। চাষা ভেবে কিছু বুঝতে না পেরে শেষে দেবতার রাজাকে ডাকতে লাগলো। দেবতার রাজা তার দুঃখ দেখে দয়া করে বললেন, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার ছেলেটিকে এমন করে লুকিয়ে দেব যে দানবের বাবাও তাকে খুঁজে বার করতে পারবে না। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম ঈশা মল্লিক। আমি BBA ইন হসপিটাল ম্যানেজমেন্টের 2nd সেমিস্টারের স্টুডেন্ট। আমি আজ আপনাদের শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসের কিছু অংশ পড়ে শোনাব। প্রথম রাজু পাড়ের সঙ্গে যেদিন আলাপ হইল সেদিনটা আমার বেশ মনে হয়। কাছারিতে বসিয়া কাজ করিতেছি। একটি গৌরবর্ণ সুপুরুষ ব্রাহ্মণ আমাকে নমস্কার করিয়া দাঁড়াইল। তাহার বয়স 55-56 হইবে, কিন্তু তাহাকে বৃদ্ধ বলিলে ভুল করা হয়, কারণ তাহার মতো সুগঠিত দেহ বাংলাদেশে অনেক যুবকেরই নাই। কপালে তিলক, গায়ে একখানি সাদা চাদর, হাতে একটা ছোট্ট পুটুলি। আমার প্রশ্নের উত্তরে লোকটি বলিল, সে বহু দূর হইতে আসিতেছে, এখানে কিছু জমির বন্দোবস্ত লইয়া চাষ করিতে চায়। অতি গরিব, জমির সেলামি দেওয়ার ক্ষমতা তাহার নাই। আমি সামান্য কিছু জমি স্টেটের সঙ্গে আধা বকরায় বন্দোবস্ত করে দিতে পারি কিনা। এক ধরনের মানুষ আছে, নিজের সম্বন্ধে বেশি কথা বলিতে জানে না, কিন্তু তাহাদের মুখের ভাব দেখিলেই মনে হয় যে সত্যই বড় দুঃখী। রাজু পাড়েকে দেখিয়া আমার মনে হইল, এ অনেক আশা করিয়া ধরমপুর পরগনা হইতে এত দূর আসিয়াছে জমির লোভে। জমি না পাইলে কিছু না বলিয়াই ফিরিয়া যাইবে বটে, কিন্তু বড়ই আশাভঙ্গ ও ভরসাহারা হইয়া ফিরিবে। রাজুকে 2 বিঘা জমি লবটুলিয়া বৈহারের উত্তরে ঘন জঙ্গলের মধ্যে বন্দোবস্ত দিলাম, একরকম বিনামূল্যে। বলিয়া দিলাম, জঙ্গল পরিষ্কার করিয়া সে আবাদ করুক। প্রথমে 2 বৎসর কিছু লাগিবে না, 3য় বৎসর হইতে 4 আনা বিঘা পিছু খাজনা দিতে হইবে। তখনও বুঝি নাই কি অদ্ভুত ধরনের মানুষকে জমিদারিতে বসাইলাম। রাজু আসিল ভাদ্র কি আশ্বিন মাসে, জমি পাইয়া চলিয়াও গেল। তাহার কথা বহু কাজের মধ্যে সম্পূর্ণরূপে ভুলিয়া গেলাম। থ্যাংক ইউ। My name is Juhi Mondol. I am a student of BHM 2nd Sem. আজ আমি আপনাদের উইলিয়াম শেক্সপিয়ারের লেখা দ্য উইন্টারস টেল গল্পটি একটি অংশ পড়ে শোনাব, যা বাংলায় অনুবাদ করেছে বসন্ত ভট্টাচার্য। আমার কাছে আরও একটা প্রমাণ আছে হুজুর, বলে বৃদ্ধ মেষপালক কাগজের টুকরোটা লিওন্টিসের হাতে দিয়ে বলল, 16 বছর আগে যখন পডিটাকে কুড়িয়ে পাই তখন এটা ওর জামায় আটকানো ছিল। এ কী আশ্চর্য ব্যাপার! লিওন্টিস সেই কাগজটা খুঁটিয়ে দেখে বললেন, এই লেখা তো আমার চেনা, এ যে আমার হারিয়ে যাওয়া আমার তো অ্যান্টিগোনাসের হাতের লেখা।
বলতে বলতে পরিটার দিকে এগিয়ে এলেন লিওন্টিস। তার মুখখানা ভালো করে দেখতে দেখতে পলিক্সেনিসকে বললেন, হ্যাঁ, অবিকল তার মুখ, নাক, চোখ, কপাল সবই তার মতো। কার কথা বলছো? জানতে চাইলেন পলিক্সেনিস। সে কি, এখনও তোমার চোখে পড়েনি? বললেন লিওন্টিস। পরিটার মুখখানা যে অবিকল আমার স্ত্রী হারমিওনের মতো, তা কি এখনও দেখতে পাওনি তুমি? বন্ধু পলিক্সেনিস, আমি নিশ্চিত এ পর্ডিটা হারমিওনের সেই মেয়ে। আজ থেকে 16 বছর আগে আমার আদেশে অ্যান্টিগোনাসকে নিয়ে চলে গেছিল, আর ফিরে আসেনি। বলে রাজা লিওন্টিস 16 বছর আগের সমস্ত ঘটনা খুলে বললেন পলিক্সেনিসকে। পর্ডিটা, তুমি আমার সেই হারানো মেয়ে। বলতে বলতে রাজা লিওন্টিসের দু চোখে জল ভরে উঠল। আমার পাশটিতে এসে একবার বসো। তুমি ছাড়া আমার আর কোনো বংশধর নেই। যাও মা, বৃদ্ধ মেষপালক তার পুরনো মেয়ে পরিটাকে বলল। রাজার পাশে গিয়ে বসো। উনিই তোমার বাবা, তুমিই ওর মেয়ে। ডেলদির সূর্য মন্দিরের দৈববাণীতে লেখা ছিল, রানী হারমিওনের হারানো মেয়েকে খুঁজে পাওয়া না গেলে আমার আর কোনো বংশধর থাকবে না। নিজের মনেই আক্ষেপের সুরে বলতে থাকলেন লিওন্টিস। সেই দৈববাণী সত্যি প্রমাণিত হয়েছে। আমার হারিয়ে যাওয়া বংশধরকে 16 বছর পরে আমি ফিরে পেয়েছি। হায়, আজ যদি হারমিওন বেঁচে থাকতো, তাকেও যদি এইভাবে ফিরে পেতাম। পরিটাকে তুমি যখন নিজের মেয়ে বলে মেনে নিচ্ছ, পলিক্সেনিস বললেন, তার যখন যথেষ্ট প্রমাণও যখন আছে, তাহলে আমার ছেলের সাথে বিয়ে দিতে আর কোনো আপত্তি নেই। ঈর্ষার জ্বালায় আমি এতদিন তোমায় ভুল বুঝেছিলাম। পলিক্সেনিস দু হাতে লিওন্টিসের হাত নিয়ে বললেন, তার ফলে তোমার বন্ধুত্ব যেমন হারিয়েছি, তেমনি আমার স্ত্রী, পুত্র, কন্যাকে একে একে হারাতে হয়েছে। আমার পর্ডিটা আর তোমার ছেলে ফ্লোরিজেনের একনিষ্ঠ প্রেম ভালোবাসা আমাদের ভেঙে যাওয়া বন্ধুত্বকে আবার নতুন করে গড়ে তুলেছে। বন্ধু পলিক্সেনিস, আমায় সেই দিনের ব্যবহারের জন্য তুমি আমায় ক্ষমা করে দাও। অতীতে যে ভুল আমি করেছি, আজ আনন্দের দিনে দয়া করে তা ভুলে যাও। অনেক দিন আগেই আমি সে কথা ভুলে গেছি। লিওন্টিসকে বুকে জড়িয়ে ধরে বললেন পলিক্সেনিস। ইশারায় ক্যামিলিওকে দেখিয়ে বললেন, তবে একে ভুলো না যেন। তোমার আমার বন্ধুত্ব নতুন করে গড়ে ওঠার পিছনে এর বুদ্ধি যথেষ্ট কাজ করেছে। নমস্কার, আমার নাম মনীষা নস্কর। আমি বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্টের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট। আমি আজ আপনাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা দেবদাস গল্পটি পড়ে শোনাব। একদিন বৈশাখের দ্বিপ্রহরে রৌদ্রেরও অস্ত ছিল না, উত্তাপেরও সীমা ছিল না। ঠিক সেই সময়টিতে মুখ্য যোজদের দেবদাস পাঠশালা ঘরের এক কোণে ছেঁড়া মাদুরের উপর বসিয়ে স্লেট হাতে লইয়া চক্ষু চাহিয়া বুঝিয়া পা ছাড়াইয়া হাত তুলিয়া অবশেষে হঠাৎ খুব চিন্তাশীল হইয়া উঠিল এবং নিমেষে স্থির করিয়া ফেলিল যে এই পরম রমণীয় সময়টিতে মাঠে মাঠে ঘুড়ি উড়াইয়া বেড়ানোর পরিবর্তে পাঠশালায় আবদ্ধ থাকাটা কিছু নয়। উর্বর মস্তিষ্কে একটা উপায়ও গজাইয়া উঠিল। সে স্লেট হাতে উঠিয়া দাঁড়াইল। পাঠশালায় এখন টিফিনের ছুটি হইয়াছিল। বালকের দল নানা রূপ ভাবভঙ্গি ও শব্দসারা করিয়া অনতি দূরে বটবৃক্ষতলে ডাংগুলি খেলিতেছিল। দেবদাস সেদিকে একবার চাহিল, টিফিনের ছুটি সে পায় না, কেননা গোবিন্দ পণ্ডিত অনেকবার দেখিয়াছেন যে একবার পাঠশালা হইতে বাহির হইয়া পুনরায় প্রবেশ করাটা দেবদাস নিতান্ত অপছন্দ করে। তাহার পিতারও নিষেধ ছিল। নানা কারণে ইহা স্থির হইয়াছিল যে এই সময়টিতে সে সর্দারপোরও ভুলোর জিম্মান থাকবে। এখন ঘরের মধ্যে শুধু পণ্ডিত মহাশয় দ্বীপ্রহারিক আলস্যে চক্ষু মুদিয়া সহন করিয়াছিলেন এবং সর্দারপোরও ভুলো এক কোণে হাত পা ভাঙা একখণ্ড বেঞ্চের উপর ছোটোখাটো পণ্ডিত সাজিয়া বসিয়াছিল এবং মধ্যে মধ্যে নিতান্ত তাচ্ছিল্যের সহিত কখনো বা খেলা দেখিতেছিল, কখনো বা দেবদাস এবং পার্বতীর প্রতি আলস্য কটাক্ষ নিক্ষেপ করিতেছিল। পার্বতী এই মাসখানেক হইল পণ্ডিত মহাশয়ের আশ্রমে এবং তত্ত্বাবধানে আসিয়াছে। পণ্ডিত মহাশয় সম্ভবত এই অল্প সময়ের মধ্যেই তাহার একান্ত মনোরঞ্জন করিয়েছিলেন। তাই সে নিবিষ্ট মনে নিরিত সহ ধৈর্যের সহিত সুপ্ত পণ্ডিতের প্রতিকৃতি বোধোদয়ের শেষ পাতাটির উপর কালি দিয়া লিখিতেছিল এবং দক্ষ চিত্রকরের ন্যায় নানাভাবে দেখিতেছিল যে তাহার বহু যত্নের চিত্রটি আদর্শের সাহিত্য কতকখানি মিলিয়াছে। বেশি যে মিল ছিল তাহা নয়, কিন্তু পার্বতী ইহাতেই যথেষ্ট আনন্দ ও আত্মপ্রকাশ উপভোগ করিতেছিল। এই সময় দেবদাস স্লেট হাতে উঠিয়া দাঁড়াইছিল
এবং ভুলোর উদ্দেশ্যে ডাকিয়া বলিল, অঙ্ক হয় না? ভুলো শান্ত গম্ভীর মুখে কহিল, কি আঁক মনকষা ছেলেটাটা দেখি। ভাবটা এই যে কাহার নিকট এসব কাজে স্লেটখানি হাতে পাওয়ার অপেক্ষা মাত্র দেবদাস তাহার হাতে স্লেট দিয়া নিকটে দাঁড়াইল। ভুলো ডাকিয়া লিখিত লাগিল যে 1 মণ তোলের দাম যদি 14 টাকা না আনা 3 গান্ডা হয় তাহলে হইলে। এমনই সময় একটি ঘটনা ঘটল। হাত পা ভাঙা বেঞ্চিখানার উপর সর্দারপুরও তাহার পদমর্যাদার উপযুক্ত আসন নির্বাচন করিয়া যথানিয়মে আজ 3 বৎসর প্রতিদিন বসিয়া আসিতেছে। নমস্কার। Hello everyone, I am Ishita Das. I am studying Bachelor Degree in Hospital Management from George College of Management and Science. Today I would like to participate in World Book and Copyright Day 23rd April. Topic Reading Story Book. So আমি যেই গল্পটি পড়ে শোনাতে চলেছি সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পগুচ্ছ থেকে শেষ পুরস্কার গল্পটি আমি পড়ে শোনাবো। সেদিন আইএ এবং ম্যাট্রিক ক্লাসের পুরস্কার বিতরণের উৎসব। বিমলা বলে এক ছাত্রী ছিল, সুন্দরী বলে তার খ্যাতি। তারই হাতে পুরস্কারের ভার। চারদিকে তার ভিড় জমেছে আর তার মনে অহংকার জমে উঠেছে খুব প্রচুর পরিমাণে। একটি মুখচড়া ভালো মানুষ ছেলে কোণে দাঁড়িয়েছিল। সাহস করে একটু কাছে এলে যেই দেখা গেল তার পায়ে হয়েছে ঘা, ময়লা কাপড়ের ব্যান্ডেজ জড়ানো। তাকে দেখে বিমলা নাক তুলে বললে, ও এখানে কেন বাপু? ওর যাওয়া উচিত হাসপাতালে। ছেলেটি মনমরা হয়ে আস্তে আস্তে চলে গেল। বাড়িতে গিয়ে তার স্কুল ঘরের কোণে বসে কাঁদছে। জলখাবারের থালা হাতে তার দিদি এসে বললে, ও কি হচ্ছে জগদীশ, কাঁদছিস কেন? তখন তার অপমানের কথা শুনে মৃণালিনী রাগে জ্বলে উঠল। বললে, ওর বড় রূপের অহংকার। একদিন ওই মেয়ে যদি তোর পায়ের তলায় এসে না বসে তাহলে আমার নাম নয় মৃণালিনী। এই গেল ইতিহাসের প্রথম অধ্যায়। দিদি এখন ইন্সপেক্টর অফ স্কুলস এসেছেন পরিদর্শন করতে। তিনি তার ভাইয়ের এই দুঃখের কাহিনী মেয়েদের শোনালেন। শুনে মেয়েরা ছিছি করে উঠল। বলে, কোনো মেয়ে কখনো এমন নিষ্ঠুর কাজ করতে পারে না, তা সে যত বড়ই রূপসী হোক না কেন। মৃণালিনী মাসি বললেন, জগতে যা সত্য হওয়া উচিত না তাও কখনো কখনো সত্য হয়। আজ আবার পুরস্কার বিতরণের উৎসব আরম্ভ হবার কিছু আগেই মৃণালিনী মাসি মেয়েদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা সেদিন সেই ভালো মানুষ ছেলেটিকে অপমান করে বিদায় করা হয়েছিল, সে আজ কি হলে তোমরা খুশি হও? কেউ বললে কবি, কেউ বললে বিপ্লবী। বাইরে থেকে নিমন্ত্রিত একটি মেয়ে বললে হাইকোর্টের জজ। ঘন্টা বাজলো, সবাই প্রস্তুত হয়ে বসলো। যিনি প্রাইজ দেবেন তিনি এসে প্রবেশ করলেন, জগদীশ প্রসাদ, হাইকোর্টের জজ। তিনি বসতেই সেই নিমন্ত্রিত মেয়ে যে মজফরপুরে মেয়েদের হাই স্কুলের 3য় বর্গে অঙ্ক কষাতো, সে এসে প্রণাম করে তার পায়ে ফুলের মালা দিয়ে চন্দনের ফোঁটা লাগিয়ে দিলে। জগদীশ প্রসাদ সহস্য ব্যস্ত হয়ে বলে উঠলেন, এ আবার কি রকমের সম্মান? মাসি বললেন, নতুন রকমের বলছো কেন? অতি পুরাতন। আমাদের দেশে দেবতাদের পুজো আরম্ভ হয় পায়ের দিক থেকে। আজ তোমার সেই পদে সম্মান করা হলো। এইবার পরিচয়গুলো সমাপ্ত করা যাক। এই মেয়েটি এককালকার রূপসী ছাত্রী বিমলা দিদি। বোর্ডিং স্কুলে অহংকারের সামগ্রী ছিল। পিতার মৃত্যুর পরে আজ ক্লাস পড়াবার ভার নিয়েছে, আর এদিকে ওদিক থেকে কিছু টিউশনি করে কাজ চালায়। যে পাকে একদিন সে ঘৃণা করেছিল সেই পাকে অর্ঘ্য দেবার জন্য আজ তার বিশেষ করে নিমন্ত্রিত হয়েছে। মৃণালিনী মাসি সেই দিনকার দিদি, আর সেই তার ভাই জগদীশ প্রসাদ, হাইকোর্টের জজ। এটা গল্পের মতো শোনাচ্ছে, কিন্তু কখনো কখনো গল্প সত্যি হয়। আর যে লোকটা এই ইতিহাসটি লিখেছে সে হচ্ছে অবিনাশ। সেদিন সে লম্বা লম্বা পা ফেলে বড় বড় পরীক্ষা ডিঙিয়ে চলতো। সেও উপস্থিত ছিল সেই প্রথমবারকার পুরস্কার উৎসবে। সেদিন নানা রকম খেলা হয়েছিল, হাই জাম্প, লম্বা দৌড়, রশি টানাটানি। তার মধ্যে এই অবিনাশ আবৃত্তি করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চনদীর তীরে। কবিতার ছন্দের জোর যত, তার গলায় ছিল জোর 4 গুণ বেশি। সেই সবচেয়ে বড় পুরস্কার পেয়েছিল। আজ সে জজের অনুগ্রহে শেরতাদস্তারের সেরেস্তায় হেড কোরআনের পদ পেয়েছে। নমস্কার। Coming up next is a speech from Simran Ghosh, BHM 4th Sem. Good afternoon to everyone. I am Simran Ghosh from 4th semester of BHM department, and today I am going to give my opinion on offline and online books.
if you ask me whether offline or online books, I will definitely choose the offline books because it is way more better than online books. Many people say that carrying books in a tab or in a Kindle is better. It has more capacity. It can carry more than 50 or 60 books, but the vibes, the feeling which we get from flipping out the pages of a novel and going through the story, that vibe we can't get from the online ones. And in my opinion, reading books from online, it has a effect on your eyes. The Kindles, the companies say that it will not affect your eyes, but it is a digital thing, so somewhat it will give some effect on your eyes. And that will never ever happen if you read offline books, your favorite novels, your short stories, and anything which you want to read. So in my opinion, offline books are the best. So thank you so much. Continuing with storytelling, next students are Manisha Naskar, BHM 2nd, Kolik Mondol, BHM 2nd, Sadia Sadhukar, BHM 2nd, Sanjay Kumar Ghosh, BHM 2nd, and Shweta Mondol, BHM 2nd as well. I am Manisha Noshko. Presently, I am pursuing degree in hospital management from George College of Management and Science, second semester. আজ 23rd আমরা সবাই আজকের এই দিনটিকে ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে হিসেবে জানি। আজকে আমি যে বইটি পড়ব সেই বইটির নাম হচ্ছে ভীমাপুরুষী অবলুপ্ত, অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা। সেখান থেকে একটি ছোট্ট অংশ আপনাদের কাছে তুলে ধরতে চাই। ভারতবর্ষের এখন একমাত্র যা প্রয়োজন তা হচ্ছে শক্তি। শক্তি শারীরিক, শক্তি মানসিক, শক্তি নৈতিক, সর্বোপরি আধ্যাত্মিক শক্তি। এই আধ্যাত্মিক শক্তি সমস্ত শক্তি অব্যর্থ উৎস। শক্তির অভাবে আমরা শুধু ছায়া মানুষ হয়ে আছি, যার হাত আছে অথচ সে সবলে আঁকড়ে ধরতে পারে না বা প্রহার করতে। পা আছে কিন্তু স্ত্রীর লক্ষ্যে সবেগে অগ্রসর হবার ক্ষমতা নেই। আমাদের ভারতবর্ষ জ্ঞানী প্রকৃতি, কিন্তু অনুভূতিতে ও অস্পৃহায় তীক্ষ্ণ, কিন্তু প্রভু আমাদের আপাদমস্তক গ্রাস করে আছে। আমরা আলস্য ও দুর্বল, শৌথিল্য আর ভীরুতার আচ্ছন্ন হয়ে আছি। যদি ভারতবর্ষকে বাঁচাতে হয় তাহলে তাকে যৌবনে উদ্ভূত হতে হবে, তপ্ত প্রাণবেগে ছুটবে তার ধমনীতে, আর ফলে সে বিশাল এক কর্মবলের সমুদ্র হয়ে উঠবে, কখনো শান্ত, কখনো উত্তরঙ্গ, কখনো বিস্তীর্ণ, কখনো অবাধ। নিশ্চয়ই আবার ভারতবর্ষের পুনর্জন্ম হবে। আমাদের মধ্যে যারা তামসিকতায় অভিভূত তাদেরই কথা হচ্ছে এই অসম্ভব, যেহেতু ভারতবর্ষ জরাজীর্ণ, রক্তহীন, নিরুৎসাহ, এক মূর্খ প্রজা। নিজে ইচ্ছে করে দুর্বল না হলে ব্যক্তি বা জাতিকে কার সাধ্য দুর্বল করে? কে তাকে হত্যা করে যদি সে নিজে না হতে আত্মহত্যা করতে চায়? জাতি কি, মাতৃভূমি কি, এ কোনো ভূখণ্ড নয়, শুধু পাক্কালঙ্কার নয় বা অলস কল্পনা বিলাস। লক্ষ লক্ষ বিচ্ছিন্ন শক্তির এক প্রচণ্ড সমাহার, যেমন লক্ষ লক্ষ দেবতার শক্তি একীকৃত রূপ ভবানী মহিষমর্দিনী। ভারতবর্ষ সেই ভবানী ভারতী 30 কোটি মানুষের সম্মিলিত শক্তির জীবিত প্রতিমা। কিন্তু আমরা যে ঘোর তমসের কারাগারে বন্দী, অন্তরস্থ ব্রহ্মশক্তিকে না জাগালে বুঝবে না এই তমসের মতো। ধন্যবাদ। I am Kolik Mondal. I am studying Bachelor Degree in Hospital Management from George College of Management and Science in second semester. I am participated World Book and Copyright Day. My book name is Swami Vivekananda on himself. For the salvation of the own soul and for the good and happiness of the many, the sannyasi is born in the world to sacrifice his life for others, to alleviate the measure of millions rending the air with their cries, to weep away the tears from the eyes of the widow, to console the heart of the bereaved mother, to provide the ignorant and depressed message with the ways and means for the struggle for existence, and enable them
to stand on their own feet, to broadcast the teaching of the Shastras to one and all without distinction for their mental and spiritual welfare, to rouse the sleeping lion of Brahman in the hearts of all beings by the diffusion of the light of knowledge. For this, the sannyasi is born in the world. Good morning. I am Shudiba Sadukha. I am studying BHM second sem from George College of Management and Science. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গিন্নি গল্পটি আজ আমি পড়ে শোনাচ্ছি। ছাত্রবৃত্তি ক্লাসের ২-৩ শ্রেণী নিচে আমাদের পণ্ডিত ছিলেন শিবনাথ। তাহার গোঁফ দাড়ি কামানো, চুল ছাঁটা এবং টিকিটির রস্য। তাহাকে দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত। প্রাণীদের মধ্যে দেখা যায় যাহাদের হুল আছে তাহাদের দাঁত নেই। আমাদের পণ্ডিত মহাশয়ের ২ একত্রে ছিল। এদিকে কিল, চর, চাপড় চারা গাছের বাগানের উপর শিলাবৃষ্টির মতো অজস্র বর্ষিত হইত। ওদিকে তীব্র বাক্যজ্বালায় প্রাণ বাহির হইয়া যাইত। ইনি আক্ষেপ করিতেন, পুরাকালের মতন গুরু শিষ্যের সম্বন্ধ এখন আর নাই। ছাত্রেরা গুরুকে আর দেবতার মতো ভক্তি করে না। এই বলিয়া আপনার উপেক্ষিত দেবমহিমা বালকদের মস্তকে সবেগে নিক্ষেপ করিতেন এবং মাঝে মাঝে হুঙ্কার দিয়ে উঠিতেন। কিন্তু তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত থাকিত যে তাহাকে দেবতার বজ্রনাদের রূপান্তর বলিয়া কাহারের ভ্রম হইতে পারে না। বাপান্ত যদি বজ্রনাথ সাজিয়া তর্জন গর্জন করে, তাহার ক্ষুদ্র বাঙালি মূর্তি কি ধরা পড়ে না? যাহা হউক, আমাদের স্কুলের এই ৩য় শ্রেণীর ২য় বিভাগের দেবতাটিকে ইন্দ্রচন্দ্র বরুণ অথবা কার্তিক বলিয়া কাহারও ভ্রম হইত না। কেবল একটি দেবতার সহিত তাহার সাদৃশ্য উপলব্ধি করা যাইত। তার নাম যম। এবং এতদিন পরে স্বীকার করিতে দোষ নাই এবং ভয়ও নাই। আমরা মনে মনে কামনা করিতাম উক্ত দেবালয়ে গমন করিতে তিনি যেন আর অধিক বিলম্ব না করেন। ধন্যবাদ। Good morning everyone. My name is Sujay Kumar Ghosh. I'm a student of George College of Management and Science. I am a BHM student, Bachelor in Hospital Management, second semester. Today I am going to read Great Expectation, author Charles Dickens. And the story name is Peep and the Prisoners. I remember one cold afternoon. It was almost evening. I was very young. Then I was sitting in a churchyard. My father, mother and my 5 brothers had all died and were buried in a churchyard. It was a windy place with a lot of grass growing all over it. Beyond the churchyard were the marshes, and these were dark fields. Some castles were feeding on the marshes. Further beyond was the river. A wind was blowing from the sea. I was sitting there crying. I was frightened of the place. Suddenly a very ferocious voice called out, "Stop crying." A man jumped out from among the drapes. "Keep still or I will kill you," he said. A prisoner who had run away from prison. The man was wearing rough grey clothes. He had a chain on his leg. He did not wear a hat but had old cloth tied round his head. His shoes were broken. The prisoner asked many times questions. He caught hold of me. I became very frightened. "Please don't kill me, sir," I cried. "Please don't hurt me." "They tell me your name," said the man. "Peep, sir." "Where
do you live? I pointed to our house, which was about a mile away. The man looked at me and pushed me down. He emptied my pocket. There was only a piece of bread inside. He ate the bread hungrily, as he had not eaten for many. Do not tell anyone that you have seen me, and I will not hurt you. I said I would bring him the file and food to the next morning. Keep your promise, he said. If you don't, the young man will hurt you. Now you can go home. He walked slowly towards the low church wall. He climbed over the wall with great difficulty. He turned round to look at me from the other side of the wall. When I saw him turning, I started to run home as quickly as I could. Thank you. Hello everyone, I am Shweta Mondal, Bachelor Degree in Hospital Management from George College of Management and Science. Today, 23rd April, World Book and Copyright Day. I am reading one of my favorite story, Eyes Have It, Ruskin Bond. So let's start. The story traces an ironic encounter between two people who are blind but are unaware of each other's blindness. The narrator himself, a young man, meets a young girl in a train compartment. The narrator finds the young girl to be attractive and strikes up a conversation with her. Assuming that the young girl can see the narrator describe to her beauty of the hills, the narrator relies on his memory for the description, for he was not always been blind. The narrator is quite taken with the young girl and wants to spend memorable time with her. As long as their brief journey lasted, the narrator continues to address her not as a blind man, but as someone who could see. When the woman at least at destination, the narrator is shocked to learn from his new fellow traveler that the young girl is as blind as the narrator himself. Thank you everyone for hearing me. Thank you. Books are our best friends, guiders, and philosophers. Today's day is symbolic for world literature because on this day in 1616 that Cervantes, Shakespeare and Inca Garcilaso de la Vega all died. Hence, the day was selected to pay tribute to great literature figures. Continuing with the storytelling, we have Riya Tripathi from BHM 2nd, Olivia Rana BHM 2nd, Rakhi Dhara BHM 2nd, Mohindi Nasreen BHM 2nd and Anisha Alam BOPTOM 2nd. I am Riya Tripathi. Presently, I am pursuing BBA in Hospital Management from George College of Management and Science in 2nd semester. আজ 23rd এপ্রিল। আজ এই দিনটা আমরা সবাই জানি ওয়ার্ল্ড বুকস অ্যান্ড কপিরাইট ডে হিসেবে। আজ আমি একটা গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম আত্মকথা। লিখেছেন রামকিঙ্কর বেইজ। যতদূর মনে পড়ে শৈশবে আমার চোখে পড়তো আমাদের বাড়ির ঘরের চারিদিকে দেয়ালে নানা দেবদেবীর ছবি আমার তখনই ভালো লাগতো। ছোটোবেলাতে আমি সেই সব দেখতাম আর কপি করতাম। ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয়। মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। আমাদের বাড়ির সামনে রাস্তাটা লাল মোড়ামে ঢাকা ছিল। একদিন হঠাৎ বৃষ্টি পড়ে দেখি মোড়াম ধুয়ে নীল রঙের মাটি বেরিয়ে পড়েছে। চোখে পড়া মাত্র সেই মাটি খাবলে তুলে নিয়ে নানা রকম পুতুল তৈরিও করতে লাগলাম। এখানে বলে রাখা ভালো যে আমার প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশে কুমোরপাড়া। ছেলেবেলা থেকেই অনেকক্ষণ ধরে কুমোরদের মূর্তি গড়া ও অন্যান্য কাজ দেখার বেশ অভ্যেস ছিল। সুযোগ পেলেই মাটিতে হাত লাগিয়ে ছানাছানি করতাম। রঙের প্রয়োজনও ছিল। গাছের পাতার রস, বাটনা বাটা শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা ছোলার ছাঁচা, ভুষকুলি, এইগুলো রঙের প্রয়োজন মেটাতো। পাড়ার প্রতিমাকারক মিস্ত্রিদের দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে নিয়ে বাঁশের কাঠির ডগায় বেঁধে নিয়ে তাতে তুলির কাজ হতো। বাবার আর্থিক অবস্থা ভালো না থাকায়
আমার অঙ্কন গুণটির জন্য স্কুলে আমি অবনৈতিক ছাত্র হিসেবে পড়াশোনার সুযোগ পেয়ে এসেছি। স্কুলের দেওয়ালে আঁকা ছবি ঝোলানো আর পত্রিকায় ছবি দেওয়া আমার প্রতি মাসের কাজ ছিল। ছোটোবেলাতে পড়াশোনা ভালো লাগতো না, বাবা লিখতে দিলে আঁকতে শুরু করতাম। বাঁকুড়াতে ঠেলাঠেলি করে ম্যাট্রিক পর্যন্ত হয়েছিল। শান্তিনিকেতনে এসে পড়েছি, কিন্তু তা অ্যাকাডেমিক নয়, ইচ্ছে মতো পড়তাম। এইসবের মধ্যে কখন নন কোঅপারেশন আন্দোলনে এসে গেলাম। স্কুল কলেজ বন্ধ, ন্যাশনাল স্কুলে ভর্তি হলাম আর কংগ্রেসের কাছে যোগ দিলাম। আমার ওপর ভার ছিল মহাপুরুষদের বাণী থেকে উদ্ধৃত লিখে ঝুলিয়ে দেওয়া আর প্রশাসনের সময় লিডারদের প্রোটেস্ট এঁকে দেওয়া। সেগুলো অয়েল পেন্ট দিয়ে করতে হতো। আমার নাম অলিভিয়া রানা, আমি বিএইচএম সেকেন্ড সেমিস্টার পড়ছি ফ্রম জর্জ কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স। আমি আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা গল্প থেকে কিছু অংশ আমি পড়ে শোনাচ্ছি। কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও, তারই রথ মৃত্যু উধাও, জাগিতেছে অন্তরিকে হৃৎস্পন্দন, চক্রপৃষ্ঠে আধারে ব্রক্তি ফাটা তারার কন্দন। ওগো বন্ধু সেই ধাবমান কাল, জড়াইয়া ধরিল মোড়ে ফেলিল তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে। পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতে শিখা চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়াইয়া আমার পুরনো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাইয়া, পারবি না চিনতে আমায়, হে বন্ধু বিদায়। কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রি বহিবে দীর্ঘের শ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোড় পিছে রহিলে সে, তোমার প্রাণের প্রান্তে বিস্মিত প্রদেশে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিলে কবু নাম হারা স্বপ্নের মূর্তি, তবু সে স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর, সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম, তারে আমি রাখি এলাম অপরিবর্ত অর্ঘ্য আমার উদ্দেশ্যে। পরিবর্তনে স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়, হে বন্ধু বিদায়। থ্যাংক ইউ। Myself Rakhi Dhara from HM second semester. Today I will narrate some portions of the novel from The Invisible Man. The Invisible Man is a science fiction story by H.G. Wells, and the main character, that is the Griffin, the Invisible Man. A mysterious man, Griffin referred to as a stranger, arrives at the local inn owned by Mr. and Mrs. Hall of the English village named Iping, West Sussex, during a snowstorm. The stranger wore a long-sleeved, thick coat and gloves. His face is hidden entirely by bandage, except for a prosthetic nose, and he wears a wide-brimmed hat. He is excessively reclusive, irascible, unfriendly, and introverted. He demands to be left alone and spend most of his time in his room working with a set of chemicals and laboratory apparatus, only venturing out at night. He also causes a lot of accidents, but when Mrs. Hall addresses this, the stranger angrily demands to put it on his bill. While Griffin is staying at the inn, hundreds of strange glass bottles arrive. Many local townspeople believe this to be a very odd, and he becomes the talk of the village, with many theorizing as to his origins. Meanwhile, a mysterious burglary occurs in the village. Griffin is running out of money and he is trying to find a way to pay for his board and lodging. When his landlady demands at the his bill and quit the premises, he reveals his invisibility to her in a fit of anger
An attempt to apprehend the stranger by police officer Jaffers is thought-weight, and when he addresses to take the advantage of his invisibility, fights off his could-be captors and flees to the towns. Thank you. Hello everyone, my name is Mehendi Nasreen. I am from BHM second semester. Today I am going to read a story. The story name is The Beginning of a Long Journey from the book of David Copperfield, which is written by Charles Dickens. What is natural in me is natural in many other men, I infer, and so I am not afraid to write that I never had loved Steerforth better than when the ties that bound me to him were broken. In the keen distress of the discovery of his unearthliness, I thought more of all that was brilliant in him. I softened more towards all that was good in him. I did more justice to the qualities that might have made him a man of a noble nature and a great name than ever I had done in the height of my devotion to him, deeply as I felt my own unconscious part in his pollution of an honest home. I believe that if I had been brought face to face with him, I couldn't have uttered one reproach. I should have loved him so well still, though he fascinated me no longer. I should have held in so much tenderness the memory of my affection for him, that I think I should have been as weak as a spirit-wounded child, in all but the entertainment of a thought that we could ever be reunited. That thought I never had. I felt, as he had felt, that all was at an end between us. What his remembrance of me were, I have never known. They were light enough, perhaps, and easily dismissed, but mine of him were as the remembrance of a cherished friend who was dead. Yes, Steerforth, long removed from the scenes of this poor history. My sorrow, my bare involuntary witness against you at the judgment throne, but my angry thoughts and my reproaches never will. I know the news of what had happened soon spread through the town, insomuch that as I passed along the streets next morning, I overheard the pupils speaking of it at their doors. Many were hard upon her, some of were hard upon him, but towards her second father and her lover there was but one sentiment. Among all kinds of people, a respect for them in their distress prevailed, which was full of gentleness and delicacy. The suffering men kept apart when those two were seen yearly, walking with the slow steps of the beach, and stood in knots, talking compassionately among themselves. Thank you. I am Anisha Alam from B Optum second sem. Today I am going to read my favorite story, The Eyes Have It, written by Ruskin Bond. The engine whistle shrieked, the carriage wheels changed their sound and rhythm. The girl got up and began to collect her things. I wondered if she wore her hair in bun or if it was plaited. Perhaps it was hanging loose over her shoulders, or was it cut very short? The train drew slowly into the station. Outside there was the shouting of porters and vendors, and a high-pitched female voice near the carriage door. That voice must have belonged to the girl's aunt. "Goodbye," the girl said. She was standing very close to me, so close that the perfume from her hair was tantalizing. I wanted to raise my hand and touch her hair, but she moved away. Only the scent of perfume still lingered where she had stood. There was some confusion in the doorway. A man getting into the compartment stammered an apology. Then the door banged and the world was shut out again. I returned to my berth. The guard blew his whistle and we moved off. Once again I had a game to play and a new fellow traveler. The train gathered speed. The wheels took up their song. The carriage groaned and shook. I found the window and sat in front of it, starting into the daylight that was darkness for me. So many things were happening outside the window. It could be a fascinating game, guessing what went on out there. The man who had entered the compartment broke into my reverie. "You must be disappointed," he said.
I am not nearly as attractive a traveling companion as the one who just left. She was an interesting girl, I said. Can you tell me, did she keep her hair long or short? I do not remember, he said, sounding puzzled. It was her eyes I noticed, not her hair. She had beautiful eyes, but they were of no use to her. She was completely blind. Did not you notice? Thank you. Now put your hands together for a speech by Priyam Ghosh from B Optum 4th Sem. Hello everyone, myself Priyam Ghosh. I am from Bachelor of Clinical Optometry and semester 4th, and today I am here to discuss about differences or importance between the online and offline books. And at first I want to say something that in ancient time the flow of the knowledge, the people had to memorize those knowledges, and the flow of that knowledge flows from generation to generation, and they had to memorize those things. But gradually people understood those importance to note down those knowledges in pen and paper. Obviously there was no pen and paper, so they note down it in stone or in metals or in dry leaves, etc. And then at last they used the pulp from the papyrus tree, and they made the paper and noted down on it, and from then the concept of book generated. And the concept of book may be so old things, but we nowadays also we use the books, and we are growing modern day by day. Science and technology, they are both developing day by day, and for this reason nowadays book has come within our palm. And very interesting thing that there is also audible book nowadays, which will read out those lines for you. And a book plays various role in our life. They can play a role as a teacher. They can also guide us. They can be a great pioneer of us, and also they can be a true friend in our loneliness. And when there is no one to help us, then a book or the knowledge in particular, that books, they can help us, they can guide us, they can enlighten us in that particular situation. And book can also describe any subtle emotions in his own speech or own words. And for this reason I think book is our great friend, we call it. And it will be a stupidity if we go to make differentiate between the online and offline books, because they own has their own importance. And at first come for online books. In online books, we all know there are so much importance of online books and offline books also. But firstly, what I think that nowadays we are going through the corona period, and nowadays if we want to hand over some book to our friend or some of our colleagues, then we can just share those books in our social medias or some virtual medias, and there is no chance of getting infected by coronavirus. And number 2, some books are really valuable and priceless, which we cannot easily found in the market, but we can found easily in online mode. And number 3, maintenance charge. There is no maintenance charge in online books. Means if we go for offline books, then we have to preserve this with naphthalines or odonils, and but we can just keep aside our online books in a pen drive or in our devices, and they will not destroy. Means if the online books will not destroy, but there is chances to be destroyed by insects or some
or some things, the offline books may be destroyed, but online books will never. And we can carry it easily, means if we want to read 4 books, then we will not carry those 4 thick books, but we can easily carry one device and thousands of books within it. Then number 5, we don't need to go for search for priceless books, and we can easily find it in online mode, and we can also share it with our friends in through the social media. And nowadays every examination is also happening, and the total education system has become digitalized, so digital book is also necessary. Then we can keep just a mobile in our pocket, and we can find the whole books from our whole world within our grab, and we can grab it easily. Then the online books, at the last point, the online books also helps in our digital learning. We can because in offline books what happens, we have to find out the page where that particular topic is written out, but just we will search few words, and those topics will come in case of online books. And now come for offline books. We all know that it is a nostalgia of reading offline books, and it is raining outside. And in offline books what happens, we do not need any extra devices to read those books, but we need some money initially. But we have to keep our mind that a great author from our Bengal, Soyad Mustafa Ali, he had said that পয়সা দিয়ে বই কিনে কেউ দেউলিয়া হয়ে যায় না, means we can easily spend some money for those offline books, and our generation, our next generation, they can also read those books. Then online books can affect on our eye. The radiation from those devices, as an optometry student we know that they can harm, they can do bad effects on our eye, also in our mind, because what happens, that blue ray from those device, they go into our mind, and we also, it has been seen in scientific examination that they cannot sleep well in night for those radiation from those electronic devices. Then a book is a nice little presentation to our beloved ones, and it will remain forever in their mind and forever in their bookshelf. And nowadays the government libraries or non-governmental library, they are mostly of offline based. There is though there is online library, but it is less number. And offline book, it is also a business of many people. They sell the offline books, they can never sell the online books for their own financial condition may happen, but there is means when we are traveling through train or bus, we can see any seller there, the vendor is selling books, and it is their business. And can we think a book fair without offline books? Definitely not. We cannot think a book fair without offline books. So offline books has its own nostalgia, and we Bengali know it. And conclusion, though online or offline, it may be anything, but we must read books of good taste only, and we should gift it to our beloved ones, because it will remain forever. And you know that there is many holy books or many spiritual books that can really uplift you in your distressed condition also. And then we cannot say that only you will be benefited by that book, but the whole
others also will be benefited by that book. Thank you. Final set of storytelling will be given by Shayan Karmakar, B. Optum 2nd, Prantika Saha, Trishita Mondol, Priyanka Saha from B. Optum 2nd, Shovik Das, B. Optum 2nd, and Sahasa Sakil Kazi, B. Optum 2nd. I am Sayan Karmakar from B. Optum 2nd semester. বাংলা সাহিত্যের ইতিহাসে আবারও এক উজ্জ্বল নক্ষত্রের পতন স্বরূপ বাঙালি সাহিত্য প্রেমীদের মনে দাগ কেটে গেল কবি শঙ্কর ঘোষের অকাল প্রয়াণ। কিন্তু কবি সত্তার কোনোদিনও মৃত্যু হতে পারে না, তাই তিনি আজও অমর হয়ে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন তার অনবদ্য কিছু রচনা সৃষ্টির মধ্য দিয়ে। মানব সভ্যতা গড়ে ওঠার সাথে সাথে জন্ম নিয়েছে সাম্রাজ্যবাদী শক্তির। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারা? আমাদের মতোই সাধারণ মানুষেরাই। তারা লুণ্ঠিত হয়, ধ্বংসও হয়, আর তার ফলে হয় সভ্যতা লাঞ্ছিত। আর তারই এক অদ্ভুত প্রতিফলন গড়ে উঠেছে কবি শঙ্কর ঘোষের জলই পাশানো হয়ে আসে কাব্যগ্রন্থের অন্তর্গত আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায়। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাবো নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। আমাদের কথা কে বা জানে? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও নেই, যদি নেই তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবি শঙ্কর ঘোষের প্রতি আমার শ্রদ্ধার প্রণাম নিবেদন করলাম এই রচনার মধ্য দিয়ে। নমস্কার। Good morning everyone. I am Prantika Saha. I am a student of B. Optum 2nd semester of George College of Management and Science. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপণ আমি আবৃত্তি করে শোনাচ্ছি। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম তবে, আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা চুরিয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। Good morning everyone. I am Trishita Mondol, student of George College of Management and Science from B. Optum 2nd semester. I am going to read The Asleep in the Valley
by Arthur Rimbaud. A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays. They fill the hollow full of light. A soldier, very young, lies open-mouthed, a pillow made of fern beneath his head, asleep, stretched in the heavy undergrowth, pale in his warm, green, sun-soaked bed. His feet among the flowers, he sleeps. His smile is like an infant's, gentle without guilt. Ah, nature keep him warm. He may catch cold. The humming insects don't disturb his rest. He sleeps in sunlight, one hand on his breast. At peace. In his side there are 2 red holes. Thank you. Hello everyone. My name is Priyanka Shaha. I am a student of B Optum 2nd semester from George College Management and Science. Today I am going to read a part of one of my favorite book, that is The Blue Umbrella, written by none other than the famous writer Ruskin Bond. Neelu, Neelu, cried Binia. She scrambled barefoot over the rocks, ran over the short summer grass and over the brow of the hill, all the time calling Neelu, 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 was the name of the blue-grey cow. The other cow, which was white, was called Gori. They were fond of wandering off on their own, down to the stream or into the pine forest, and sometimes they came back by themselves. And sometimes they stayed away almost deliberately, it seemed to Binaya. If the cows didn't come home at the right time, Binia would be sent to fetch them. Sometimes her brother Bijju went with her, but these days he was busy preparing for his exams and didn't have time to help with the cows. Binia liked to be on her own, and sometimes she allowed the cows to lead her into some distant valley, and then they would all be late coming home. The cows preferred having Binia with them because she let them wander. Bijju pulled them by their tails if they went too far. Binia belonged to the mountains, to this part of Himalayas known as Garhwal. Dark forest and lonely hilltops held no terrors for her. It was only when he was in the market town, jostled by the crowds in the bazaar, that she felt rather nervous and lost. The town 5 miles from the village was also as a pleasure resort for tourists from all over India. Binia was probably 10. She may have been 9 or even 11. She couldn't be sure because no one in the village kept birthdays. But her mother told her she had been born during a winter when the snows had come up to the windows, and that was just over 10 years ago, wasn't it? 2 years later, her father had died, but his passing had made no difference to their way of life. They had 3 tiny terraced fields on their side of the mountain, and they grew potatoes, onions, ginger, beans, mustard and maize. Not enough to sell in the town, but enough to live on. That's it. Thank you. Hello everyone, I am Souvik Das, student of B Optum 2nd semester of George College of Management and Science. আজ আমি আপনাদেরকে সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সিরিজের রবার্টসন রুবির একটি অংশ পড়ে শোনাতে চলেছি। মামা ভাগ্নে বলতে আপনার বিশেষ কিছু মনে পড়ে? প্রশ্নটা জটায়ুকে করল ফেলুদা। আমি অবশ্যই উত্তরটা জানতাম, কিন্তু লালমোহনবাবু কি বলেন সেটা জানার জন্য তার দিকে কৌতূহলী দৃষ্টি দিলাম। আঙ্কেল অ্যান্ড নেফিউ, চায়ের সুশব্দ চুমুক দিয়ে পাল্টা প্রশ্ন করলেন লালমোহনবাবু। নো স্যার, ইংরাজি করলে চলবে না। মামা ভাগ্নে বলুন তো দেখি কিসের কথা মনে পড়ে? দাঁড়ান মশাই, আপনার এই দুম করে করার প্রশ্নগুলো বড্ড গোলমেলে। মামা ভাগ্নে আমি হাল ছাড়লাম। এবার আপনি আলোকপাত করুন তো দেখি। অভিযান ছবিটা দেখেছেন? সে তো বহুকাল আগে। ও ইয়েস। লালমোহনবাবুর চোখ দুটো চলচল করে উঠল।
সেই পাথর, একটা চ্যাপ্টা পাথরের চায়ের ওপর আর একটা বিরাট পাথর ব্যালেন্স করে রাখা আছে ঠিক নাকের ডগায়। মনে হয় হাত দিয়ে ঠেলা মারলেই উপরের পাথরটা দুলবে। মামার পিঠে ভাগ্নে, তাই তো? রাইট। ব্যাপারটা কোথায় সেটা মনে পড়ছে? কোন জেলা বলুন তো? বীরভূম। ঠিক ঠিক। অথচ অঞ্চলটা একবার ঢু মারা হয়নি। আপনি গেছেন? টু টেল ইউ দ্য ট্রুথ, নো স্যার। ভাবু তো দেখি, আপনি লেখক, তা যেরম লেখাই লিখুন না কেন, অথচ রবীন্দ্রনাথ যেখানে তার অধিকাংশ জীবন কাটিয়েছেন সেখানেই যাননি। কি লজ্জার কথা বলুন তো দেখি। যাব করেও যাওয়া হয়নি মশাই। আর সত্যি বলতে কি, আমার তো টেগোরের রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরেছি কি না, তাই শান্তিনিকেতন তেমন আর পাত্তা দিই না। হনুলুলুতে হুলস্থুল যে লিখেছে, সে আর কবিগুরু থেকে কি প্রেরণা পেতে পারে বলুন? আপনি বীরভূম বলতে আশা করি শুধু শান্তিনিকেতন ভাবছেন না। বক্রেশ্বরের হট স্প্রিং আছে, কেন্দুলিতে কবি জয়দেবের জন্মস্থান আছে, বামাখাবা যেখানে সাধনা করতেন সেই তারাপীঠ আছে, মামা ভাগ্নের দুর্গরাজ আছে, অজস্র পুরাইটের মন্দির আছে। সেটা আবার কি দেখবার জিনিস মশাই? টেরাকোটা জানেন না? বাংলার এক বড় সম্পদ। টেরাকোঠা মানে ব্যাঁকা বাড়ি। কেউ কোনো বিষয়ে অজ্ঞতা প্রকাশ করলে ফেলুদা স্কুলমাস্টার মূর্তিটা বেরিয়ে পড়ে। ও বলল, টেরা, TERRA, ল্যাটিন ও ইতালিয়ান কথা, মানে মাটি। আর কোটা, COTTA, এও ইটালিয়ান কথা, মানে পোড়া। মাটি আর বালি মিশিয়ে তা দিয়ে নানা রকম মূর্তি ইত্যাদি গড়ে উনুনের আঁচে রেখে দিলে যে লাল চেহারাটি নেয় তাকে বলে টেরাকোটা। যেমন সাধারণ ইট। যেটা বানানো হয় সেটা যে শুধু সুন্দর নয়, টেকসইও বটে। এই টেরাকোটার মন্দির ছড়িয়ে আছে সারা পশ্চিমবাংলা আর বাংলাদেশে। তার মধ্যে সেরা মন্দির কিছু পাওয়া যাবে বীরভূমে। তার কোনোটা 250-300 বছরের পুরানো। কারুকার্য দেখলে মাথা ঘুরে যায়। বাংলার এ সম্পদ সম্বন্ধে যে ওয়াকিবহল নয়, সে বাংলার কিছুই জানে না। দ্যাটস অল, থ্যাংক ইউ। One Night, The Call Center, author Chetan Bhagat. The night train ride from Kanpur to Delhi was the most memorable journey of my life. For one, it gave me my second book, and two, it is not every day you sit in an empty compartment and a young pretty girl walks in. Yes, see you it in the movies. You hear about it from friends, but it never happens to you. When I was younger, I used to look at the reservation chart stuck outside my train bogie to check out all the female passenger near my seat. F17 to F25 is what I did look for most. Yet it never happened. But this night was different. First, my compartment was empty. The railway had just started this new summer train and nobody knew about it. Second, I was unable to sleep. I had been to IIT Kanpur for a talk. Before leaving, I drank 4 cups of coffee in the canteen while chatting with students. Bad idea, given that it was going to be boring to spend 8 isomanic hours in an empty compartment. I had no magazines or books to read. I could hardly see anything out the window. In the darkness, I prepared myself for a silent and dull night. It was anything but that. She walked in 5 minutes after the train had left the station. She opened the curtains of my enclosure and looked puzzled. The yellow light bulb in my compartment was a moody on. It flickered as I looked up at her. "Huff," I said when I saw her face. It was difficult to withdraw from the gaze of her eyes. "Actually, it is my seat is right in front of you," she answered her own question and heaved her heavy suitcase onto the upper berth. She sat down on the berth opposite me and gave me
out a sigh of relief. I climbed onto the wrong coach. Luckily, the bogies are connected, she said, adjusting her long hair that ended the countless wrinkles. What's interesting and maybe a bit counterintuitive is that reading fiction can provide many of those self-improvement benefits even while exploring other worlds through stories that exist only in the mind. In fact, the practice of using books, poetry, and other written words as a form of therapy has helped humans for centuries. Fiction is a uniquely powerful way to understand others, tap into creativity, and exercise your brain. Keeping this in mind, we have organized a presentation of students of a college with selfie with their favorite novel. And here we come to the end of today's program. And I would like to conclude my speech by listing the 5 essential life skills that fiction novel teaches us. Primarily, technical skills. Reading fiction can teach us crafts of communication, public speaking, and even the art of research. Secondly, survival skills. As in fiction Hachette by Gary Paulson,
which is a perfect example of how fiction can teach us survival skills. It teaches us self-awareness, as many fictional novels push the boundaries of our reality. It teaches us relationship skills. Here, I am not just referring to romantic relationships, but also the ability to relate to one another. Lastly, it teaches us wellness and mental health skills. In fact, according to a study led by neuropsychologists at University of Sussex, it is found that 6 minutes of reading is the fastest way to relax. Thank you.